আমরা আজকের লাইভ সেশন শুরু করছি। নমস্কার। ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর ইউনিভার্সিটি সায়েন্স ইউনিট দ্বারা আয়োজিত আজকের এই সেশনে সবাইকে স্বাগত। আজকে আমরা সঙ্গে পেয়েছি পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রান্তিক ব্যানার্জি এবং স্বনামধন্য পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তকে। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হিমালয়ান ইকোসিস্টেম অ্যান্ড ইটস রিলেশন উইথ ট্যুরিজম। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। ইউনাইটেড নেশনের পক্ষ থেকে 1974 সাল থেকে প্রতি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এই বছরে বিশ্ব পরিবেশ দিবসের থিম রিইমাজিন, রিস্টোর অ্যান্ড রিক্রিয়েট। আগামী এক দশক অর্থাৎ 2021 থেকে 2030 অব্দি ইকোসিস্টেম রিস্টোরেশন এই থিমকে সামনে রেখে এই এই বছরের এই থিমটিকে বা এই স্লোগানটিকে সামনে আনা হয়েছে এবং আগামী এক দশক ধরেই ইকোসিস্টেম রিস্টোরেশনের উপর যাবতীয় আমাদের বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠান চলবে। সেই সূত্র ধরেই আজকে আমাদের টপিক হিমালয়ান ইকোসিস্টেম। আমাদের ভারতবর্ষের মাথার উপর প্রায় এই গোটা ইকোসিস্টেমটি রয়েছে এবং দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশেও এই ইকোসিস্টেমের বিস্তার। তো এই ইকোসিস্টেমের যে ডাইভার্সিটি এবং হিমালয়ান ইকোসিস্টেমকে বলা হয় সোর্স ফর সার্ভাইভাল। এর যে ডাইভার্সিটি, সে কালচারাল ডাইভার্সিটি হোক, জিওগ্রাফিক্যাল ডাইভার্সিটি হোক, বায়োডাইভার্সিটি হোক, এই সবটার যে ইম্পর্টেন্স, সবটা নিয়ে আমরা আজকে আলোচনায় শুনবো এবং আগামীর যে চ্যালেঞ্জ এবং আমাদের করণীয় সবটাই আমরা শুনে নেব। প্রথমেই প্রান্তিক ব্যানার্জিকে বলছি এই বিষয়ের উপর বলার জন্য। প্রান্তিক। ধন্যবাদ। প্রথমেই অঙ্গীকারকে ধন্যবাদ, কারণ অঙ্গীকারই উপস্থাপক মানে অর্গানাইজারদের তরফ থেকে প্রথম যোগাযোগ করে এবং যার সঙ্গে আজকে বলতে হবে তার সঙ্গে বলাটা কিঞ্চিত কঠিনও বটে। একটু আগে নিয়ে আলোচনা হচ্ছিল, কারণ ওনার একদম মানে উনি ওনার ফিল্ডে উনি অলমোস্ট এক কিংবদন্তি। যাই হোক, বলতে যখন হবেই তখন ফিরে আসি। এই যে হিমালয়ের পরিবেশ, হিমালয়ের ইকোসিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট, এটা এটা 1-1.5 ঘন্টার মধ্যে তো বলার বিষয় নয়। এটা একটা ভয়ঙ্কর জিনিস, মানে এক কথা বলতে গেলে এটা একটা ভয়ঙ্কর সিস্টেম। তো যাই হোক, আমি খুব খুব ইন্ট্রোডাক্টরি একটা আলোচনায় থাকবো যে হিমালয় কি, কেন, কিভাবে হলো, এই মুহূর্তে কি অবস্থা। খুব খুব ইন্ট্রোডাক্টরি আলোচনায় থাকবো। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, শিওর। দেখা যাচ্ছে? হ্যাঁ, এসছে, দেখতে পাচ্ছি। তো এই হিমালয়ের যে অরিজিন, সেটা আজ থেকে প্রায় 150 থেকে 200 মিলিয়ন বছর আগে। এখানে যেহেতু একটু এই টাইম স্কেলের ব্যাপারটা এলো, এখানে একটা জিনিস একটু বলে নেওয়া ভালো, যদিও ডিরেক্টলি এটা বিষয়বস্তুর মধ্যে পড়ে না আজকে। সেটা হচ্ছে যে পৃথিবীর বয়স খুব মানে পৃথিবীর তো বার্থ সার্টিফিকেট নেই, কিন্তু পৃথিবীর বয়স সামথিং অ্যারাউন্ড 4.5-4.6 বিলিয়ন বছর, 4.5 বিলিয়ন ইয়ার্স। বিলিয়ন অর্থাৎ 9টা শূন্য। আর আধুনিক মানুষ, একদম আমার আপনার মতন বিহেভিয়ারালি মডার্ন ম্যান, তাদের বয়স এই 40 থেকে 60 হাজার বছর হয়তো। মুশকিলটা হলো এই যে ছোট্ট সময়ের মধ্যে, এই 40 থেকে 60 হাজার বছরের মধ্যেই আমরা এমন কিছু ঘটিয়ে ফেলেছি, যার জন্য এই 4.5 বিলিয়ন বছর ধরে ঘটে চলা বহু কিছু, তার মোটামুটি অনেকাংশেই 12টা বাজিয়ে দিয়েছে। এবং 12টা বাজিয়ে দিয়েছি বলে এই পরিবেশ দিবস, এনভায়রনমেন্ট ডেতে
আমাদের একত্র হয়ে বিভিন্ন রকম আলোচনা করা। তো সেই 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 দায়িত্ববোধ থেকেই এই পরিবেশ সম্পর্কে সচেতনতাটা আরো আরো বেশি করে দরকার। যাই হোক, এই সুপার কন্টিনেন্ট বলে একটি এটি এটি একটি বস্তু ছিল বহু বছর আগে, যখন এই আমরা আধুনিক পৃথিবীতে যে যে কন্টিনেন্টগুলোকে জানি, অল দিস ওয়ার টুগেদার, একসাথে ছিল। সব কন্টিনেন্ট জুড়ে টুড়ে একটা সুপার কন্টিনেন্ট গোছের একটা ব্যাপার। সেই যদি যদি আজকে হিসেবে ধরি, তাহলে ইকুয়েটারের ওপরে এবং ইকুয়েটারের নিচে নর্দার্ন এবং সাদার্ন হেমিস্ফিয়ারে, নর্দার্ন হেমিস্ফিয়ারে লরেশিয়া, সাদার্ন হেমিস্ফিয়ারে গন্ডোয়ানা ল্যান্ড, লরেশিয়ার আরেকটা নামও ছিল আঙ্গারা ল্যান্ড। এই এদের মাঝে টেথিস সাগর, টেথিস সি, টেথিস জিওসিনক্লাইন একটি বস্তু ছিল। মোটামুটি দুটি থিওরি যা বলে যে এই হিমালয় কি করে তৈরি হলো, খুব কাছে, মানে দুটি থিওরি একটা জায়গায় এসে কনভার্জ করে। সেটা হচ্ছে এই ভারতের যে টুকরোটি আফ্রিকার কাছাকাছি ছিল, কেউ কেউ বলে অস্ট্রেলিয়ার সঙ্গে ছিল, কোনো কোনো জিওলজিস্টদের মত, সেটি এই লর্ড এশিয়ার কাছাকাছি যায়, অর্থাৎ যে ইউরেশিয়ান যে 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 অংশটা, মানে অধুনা যে ইউরেশিয়া, আর্সওয়াইল লর্ড এশিয়া, তৎকালীন লর্ড এশিয়া, এবং এই মাঝখানে টেথিস সাগর, সেটি কোনো কারণে তার তার বেডটা উঠে আসে নানান কারণ। এবং এই যে বেড উঠে আসা, জিওসিনক্লিনাল থিওরি, আর এই 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 ভারতীয় যে খণ্ডটি সেটি ওপরে গিয়ে ধাক্কা মারা, সেটা সেই থিওরিটাকে বলা হয় টেকটনিক প্লেট থিওরি। টেকটনিক প্লেট অর্থাৎ পৃথিবীতে যে আমাদের যে একদম ওপরের যে অংশটা, বলা হয় যে সেটা অনেকটা ওই অনেকগুলো ভাসমান প্লেটের মতন হয়ে আছে। তারা যখন নিজেদের মধ্যে নড়ে চড়ে ওঠে তখন ভূমিকম্প হয়। তো সেই তৎকালীন যে এই ভারতীয় যে প্লেটটি, সেটি যখন ওপরের প্লেটটির সঙ্গে ধাক্কা লাগে, তখন একটু জিনিস উঠে নেমে আসে। যে একটু একটু উঠে এলো, ওই একটু উঠে আসাটাই হচ্ছে হিমালয়। এবং যে কারণে এই বলা হয় যে এই প্লেটে প্লেটে ঘর্ষণটি এখনো হচ্ছে, এখনো তারা কনভার্জিং, অর্থাৎ একে অপরের সঙ্গে খুব একে অপরের সঙ্গে কাছাকাছি আসছে। এই কনভার্জিং হওয়ার দরুন হিমালয়ের হাইট এখনো এখনো ঊর্ধ্বগামী। এই ছোট্ট ভিডিওটি দেখলে একটু পরিষ্কার হবে যে ধাক্কা মারার অর্থটি কি। কোথাও একটা ইন্টারাপ্ট হলো। আচ্ছা, একটু ইন্টারাপ্ট হলো না, সরি। হ্যাঁ, ভিডিওটা মাঝখানে। একেবারেই টেকনিক্যাল প্রবলেম এটা একটা। আহ, এখন আরেকবার আসছে তো? শেয়ার করো তুমি। না, আরেকবার শেয়ার করো, শেয়ার হয়নি। ও আচ্ছা 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 আচ্ছা, শেয়ারটাই মাঝখান থেকে শেয়ারটা কোনো কারণে ইন্টারাপ্ট কোনো হয়েছে। কারণে চলে হুম। গেছে। হ্যাঁ, ইয়েস, দেখা যাচ্ছে, ফাইন।
তাহলে আমরা মোটামুটি দেখলাম যে কিভাবে তৈরি হয়েছিল, এবং এখন এরকম বহু বহু প্রমাণ আছে, বহু টেকনিক্যাল, জিওলজিক্যাল, সায়েন্টিফিক এরকম প্রমাণ আছে যাতে করে বোঝা যায় যে দ্য হাইট অফ দ্য হিমালয়াস স্টিল ইনক্রিজিং, এখনো বেড়ে চলেছে। যেমন একটা খুব মজার প্রমাণ হিসেবে বলা যেতে পারে, হিমালয়কে যদি পরে আরেকবার সেটা উল্লেখটা করব, হিমালয়কে কেন্দ্র করে তিনখানা ড্রেনেজ সিস্টেম আছে, তিনখানা নদীর সিস্টেম আছে। একদম উপরে সিন্ধু, মধ্যভাগে গঙ্গা এবং একদম পূর্বে ব্রহ্মপুত্র। এই থ্রি রিভার সিস্টেমস, এই তিনটেরই যে নদীগুলো, এক তো তারা খুব ইয়াং নদী, তারা যখন হায়ার অল্টিটিউড থেকে নিচে নামছে, ওপর থেকে নিচে নামছে, তাদের মধ্যে একটা একটা কি বলবো, একটা অল্প বয়সের যে 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 ভিগার, সেই 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 এনার্জি নিয়ে তারা নামছে। এবং মজার ব্যাপার হচ্ছে তাদের এই ইউথফুলনেস চেঞ্জেস এভরি নাও অ্যান্ড দেন, অর্থাৎ তারা যেন একটা মাঝে মধ্যেই চিরযৌবন প্রাপ্ত হয়ে ওঠে, মাঝে মধ্যে তারা রিজুভিনেটেড হয়ে ওঠে, অর্থাৎ খানিকটা করে বয়স কমে যায়। কেন যায়? কারণ এই 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 হিমালয়ের যে গোটা সিস্টেমটা অত্যন্ত ডাইনামিক, তারা এখনো নড়ে চড়ে বেড়াচ্ছে। অর্থাৎ ওই যে বললাম যে যে ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেটে যে ঘর্ষণ হচ্ছে, তার সেটা এখনো বিদ্যমান বলে, সিন্স দ্যাট কনভার্জিং মুভমেন্ট ইজ স্টিল দেয়ার, সেই জন্য ওই নড়ে চড়ে বেড়াচ্ছে, যে কারণে জিওলজিক্যালি অত্যন্ত আনস্টেবল একটি জায়গা হচ্ছে হিমালয়। এবং মুশকিল হচ্ছে এই হিমালয়তে যখনই কোনো বড় সড়ো কনস্ট্রাকশনের প্রসঙ্গ ওঠে, তখনই অনেক ক্ষেত্রেই আমি নির্দিষ্ট কোনো কারোর নাম বা কোনো কোনো রাজনৈতিক কোনো ডিবেটে যাব না, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে এই আন্ডারলাইন যে সহজ কিছু বৈজ্ঞানিক তথ্য, সেটা আমরা খুব কনভিনিয়েন্টলি ভুলে যাই। ফলত যেটা হয় সেটা হচ্ছে এক কথায় ডিজাস্টার। হিমালয়তে মূলত এই তিনটে প্যারালাল রেঞ্জ আছে: শিবালিক, মিডল হিমালয়, গ্রেটার হিমালয়, এবং তার উপরে হচ্ছে ট্রান্স হিমালয়। এদের মধ্যে শিবালিক সব থেকে পরে তৈরি হয়েছে বলা যেতে পারে। মানে গ্রেটার হিমালয় হয়তো যেটা বৈজ্ঞানিকরা মনে করেন যে সামথিং অ্যারাউন্ড 60, 70, 80 মিলিয়ন ইয়ার্স আগো তৈরি হয়েছে। তারপরে মিডল হিমালয় ওই 30-35 মিলিয়ন বছর আগে, এবং শিবালিক অত্যন্ত ওই যুবক তাদের 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 কাছে, ভেরি ইয়াং, 10 মিলিয়ন বছরও নয়। এখানে কোনো কোনো বৈজ্ঞানিক বলে 2 মিলিয়ন, কেউ বলেন 5, ওই রাউন্ড অ্যাবাউট সেরকম। মানে ওদের তুলনায়, মিডল এবং গ্রেটার হিমালয়ের তুলনায় অত্যন্ত অত্যন্ত ইয়াং। হিমালয়কে এই লংজিটিউডিনালি, অর্থাৎ নর্থ ওয়েস্ট থেকে নর্থ ইস্ট, এই ভাগগুলো ভাগ করা যেতে পারে। একদম নর্থ ওয়েস্টে কাশ্মীর হিমালয়, তারপরে কুমাউন, তারপরে সেন্ট্রাল হিমালয়াস বা নেপাল হিমালয়, এবং তারপরে আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি একটা জায়গা থেকে মোটামুটি বড়টা ড্র করা যায় কালী নদীর এদিক ওদিক থেকে, সেটা হচ্ছে ইস্টার্ন হিমালয়। এই মোটামুটি হিমালয়কে যদি ভাগ করা হয়, তাহলে মোটামুটি ম্যাপটি এরকম দেখতে লাগবে। কেন আমি প্রসঙ্গগুলো একটু অবতারণা করছি, তার কারণ হলো যে এনভায়রনমেন্ট ইন দ্য হিমালয়াস বা ইকোসিস্টেম অফ দ্য হিমালয়াস, এটা খুব গোলমেলে, কারণ ইট হ্যাজ এ হিউজ ভ্যারাইটি। অরুণাচলের প্রকৃতির সঙ্গে লাদাখের প্রকৃতির মিল ডেফিনেটলি আছে, কিন্তু বহু ক্ষেত্রেই মিল নেই। আমাদের সিকিমের সঙ্গে একদম, ইভেন সিকিমেও সাউথ সিকিম এবং নর্থ সিকিম, তাদের মধ্যে বিস্তর ফারাক। কাজেই হিমালয়কে এই ভাগে ভাগ করে নিলে তার ইকোসিস্টেম বুঝতে সুবিধা হয়। কাশ্মীর হিমালয় বা হিমাচল হিমালয় মোটামুটি একদম যেটা বললাম যে নর্থ ওয়েস্টে, এই সামথিং অ্যারাউন্ড 550 থেকে 550 কিলোমিটার লং,
এর ব্যাপ্তি মোটামুটি 300 কিলোমিটার। একদম উপরে জাস্কার এবং নিচে শিওয়ালিক দিয়ে এর এর মোটামুটি বর্ডারটা বলা যেতে পারে। এবং কাশ্মীর হিমালয়ের এক বিরাট সিগনিফিকেন্স, তার ন্যাচারাল রিসোর্স তো বটেই, বহু বহু কারণেই কাশ্মীর হিমালয় বিখ্যাত, কিন্তু তার একটা বিরাট সিগনিফিকেন্স হচ্ছে তার ট্যুরিজম, যেটি অবশ্য ইদানিংকালে একটু একটু ব্যাহত কিছু রাজনৈতিক কারণে, কিন্তু এর সৌন্দর্য বলা যেতে পারে এক কথায় অতুলনীয়। তারপরে আসছে কুমাউন হিমালয়। মোটামুটি যেখানে যেখানে এক মিনিট, হ্যাঁ, যেখানে কাশ্মীর হিমালয় শেষ হচ্ছে তারপর থেকে কুমাউন হিমালয় শুরু। কুমাউন হিমালয়েরও বেশ কয়েকটি অসম্ভব সুন্দর জায়গা রয়েছে, যেমন ধলদার পর্বতমালা, মুসৌরি। এবং কুমাউন হিমালয়ের একটি বিশেষ ফিচার হলো যে ডুনস, অর্থাৎ গ্লেশিয়াল কিছু ভ্যালিজ এবং বেশ কিছু গ্লেশিয়ার লেক, যারা বহুকাল আগে গ্লেশিয়ার ছিল। এখানে একটা জিনিস একটু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই গ্লেশিয়াল লেকস কিন্তু ইদানিংকালে সংখ্যায় বাড়ছে, যে কারণে মাঝে মধ্যেই আমরা আবার একটা কথা, সেটা হচ্ছে এই গ্লেশিয়াল লেক, অর্থাৎ যে আগে ছিল না এবং গ্লেশিয়ার গলে যাওয়ার জন্য সেই লেকগুলো তৈরি হচ্ছে। গ্লেশিয়ার গলছে কেন? খুব সহজ কথায় বললে, গ্লোবাল ওয়ার্মিং। অ্যাভারেজ টেম্পারেচার পৃথিবীর বেড়েই চলেছে, এবং মজার ব্যাপারটা হচ্ছে বিরাট কোনো টেম্পারেচার বাড়ার দরকার নেই, মানে 5 ডিগ্রি 6 ডিগ্রি 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার দরকার নেই। অ্যাভারেজ টেম্পারেচার 1-1.5 ডিগ্রি বাড়লেই কিন্তু নানান রকমের গোলমাল হতে পারে। একটু হিমালয় থেকে বেরিয়ে সেই যে রিসেন্টলি যশ হলো, আগে এখানে আলোচনা হয়েছে যে সামান্য একটু টেম্পারেচার তারতম্যের জন্যই কিন্তু বোথ ইন্টেন্সিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ দিস ট্রপিক্যাল সাইক্লোনস দে আর ইনক্রিজিং। সিমিলারলি ওই সামান্য রাইজের জন্যই কিন্তু গ্লেশিয়ার গলে ওই গ্লেশিয়ার লেকগুলো তৈরি হতে পারে, এবং গ্লেশিয়ার লেকের জল যদি বাড়তেই থাকে তাহলে প্রাকৃতিক যে ড্যামের মতন হয়ে থাকে সেই জলের চাপ কিন্তু সে আর নিতে না পেরে, উইথস্ট্যান্ড করতে না পেরে সে ভেঙে যায়। ইট গিভস ওয়ে টু দ্য ওয়াটার, এবং সেই বিরাট জলরাশি যদি হুস করে নামে তখন মানে মানে যদি সেখানে শহরাঞ্চল থাকে, মানে মনুষ্য বসতি থাকে, তাহলে বিভৎস ক্ষতি, অ্যাজ আ হোল গোটা সিস্টেমটারই ক্ষতি। তারপরে নেপাল হিমালয় একটা বিরাট সিগনিফিকেন্স, সেটা আমার পরবর্তী বক্তা তিনি আরো ভালো বলতে পারবেন। সেখানে পৃথিবীর বেশ কয়েকটি বড় পিক নেপাল হিমালয়ে অবস্থিত। তার একটু নিচে নেপাল হিমালয়ের নেপাল হিমালয়ে যেটা লেসার হিমালয় বা মিডল হিমালয়, সেটা সেখানে মহাভারত রেঞ্জ বলা হয়। এবং নেপাল হিমালয় থেকে বেশ কিছু নদী সেগুলো গঙ্গা এসে পড়ে, এবং সেগুলোকে বলা যেতে পারে গঙ্গার লেফট হ্যান্ড ট্রিবিউটারি, অর্থাৎ গঙ্গা যে উপর থেকে নামছে, গঙ্গা যে অববাহিকা ধরে নামছে, তার বাঁদিকে এসে এই নদীগুলো নামে। এদের মধ্যে একটি উল্লেখযোগ্য নদী হচ্ছে কোশি। তার কারণ হচ্ছে কোশির ফ্লাড ক্রসিং পোটেনশিয়াল। মানে কোশি নদী এককালে অত্যন্ত ইনফেমাস, কুখ্যাত ছিল তার বন্যার জন্য। এই নদীগুলি বন্যা প্রবণ হওয়ার একটা কারণ হচ্ছে যে 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 স্লোপ ধরে নামছে, স্লোপটা খুব র্যাপিডলি অ্যাব্রাপ্টলি চেঞ্জ করছে, মানে খুব তাড়াতাড়ি নামছে সোজা কথায় বলতে গেলে। যে কারণে কোনো কারণে যদি জলের ভলিউম বেড়ে যায়, সেক্ষেত্রে এই ফ্লাডের চান্সেসও বাড়তে থাকে। এবং তারপরে একদম নর্থ ইস্টার্ন হিমালয়াস। এই নর্থ ইস্টার্ন হিমালয়াসের একটা অসম্ভব বড় সিগনিফিকেন্স, and that is, it is one of the 4 biodiversity hotspots of
ইন্ডিয়া। পৃথিবীতে অনেকগুলি বায়োডাইভার্সিটি হটস্পট আছে। বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলা হয়? অর্থাৎ যার জীববৈচিত্র্য অত্যন্ত বেশি। অত্যন্ত বেশি মানে কতটা বেশি? বলা হয় যে যারা বায়োডাইভার্সিটি হটস্পট ডেজিগনেট করেন, সেই কনজারভেশন ইন্টারন্যাশনাল, বায়োডাইভার্সিটি হটস্পট এমন একটি জায়গা কি বলা হবে যার মধ্যে, যেখানে অন্তত 1,500 1500 এন্ডেমিক, এন্ডেমিক শব্দটার অর্থ হচ্ছে এমন কোনো স্পিসিস যে শুধুমাত্র একটি জায়গাতেই পাওয়া যায়, এমন কোনো প্রাণী যে হিমালয়ের একটা ছোট জায়গাতেই পাওয়া যায়, এমন কোনো গাছ যে হিমালয়ের একটা বা কেরালার বা পাঞ্জাবের বা ক্যালিফোর্নিয়ার যে কোনো জায়গায়, কোনো একটি জায়গাতেই পাওয়া যায়, তাকে বলা হয় এন্ডেমিক স্পিসিস। সেই স্পিসিসকে বলা হয় এন্ডেমিক। বায়োডাইভার্সিটি হটস্পট হতে গেলে সেখানে অন্তত 15,000 এন্ডেমিক ভাস্কিউলার প্লান্টস অর্থাৎ সহজ করে বলতে গেলে যারা একটু উন্নত গাছপালা। বটগাছও গাছ, আবার যে শ্যাওলা সেও তো উদ্ভিদই আর কি, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য আছে ডেফিনেটলি। বটগাছ অনেক উন্নত। উন্নত অর্থাৎ খেয়াল করে দেখবে গাছ কাটলে এক ধরনের রিং দেখা যায়, বড় গাছ কাটলে যে রিং দেখে অনেক সময় বয়স আন্দাজ করা যায়। সেই রিংগুলো যে কারণে হয়, ভাস্কুলার বান্ডিল, মানে জাইলেম এবং ফ্লোয়েম বলে দুটি অংশ আছে গাছে। সেই ভাস্কুলার প্লান্টস অর্থাৎ যাদের এই জাইলেম ফ্লোয়েম সিস্টেমটি আছে, একটু উন্নত, বিবর্তনের সিঁড়িতে যারা একটু ওপরের দিকে অবস্থান করে। তাহলে 1500 স্পিসিস অফ এন্ডেমিক ভাস্কুলার প্লান্টস, এবং যার 75% এরিয়া হ্যাজ অলরেডি বিন ডিগ্রেডেড। এই ক্রাইটেরিয়া রাখা হয়েছে তার কারণ ডিগ্রেডেড হয়েছে মানে অর্থাৎ সে জায়গাটি এখন অত্যন্ত অত্যন্ত ভালনারেবল। মনুষ্য সৃষ্ট গোলমালের কারণে সেই জায়গাটি অচিরেই একেবারে নির্মূল হয়ে যেতে পারে। কাজেই টু স্ট্রেংথেন দ্য কনজারভেশন এফার্টস, ইমিডিয়েট অ্যাটেনশন ইজ টু বি পেড, এবং সে কারণে বায়োডাইভার্সিটি হটস্পট আখ্যাটি দেয়া হয়। পৃথিবীতে এই মুহূর্তে 35টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে, এবং যার মধ্যে বলা যেতে পারে 4টি ভারতে অবস্থান করে। তার মধ্যে 2টি কমপ্লিটলি ভারতে, 2টি পার্শিয়ালি ভারতে। ওয়েস্টার্ন ঘাটস আরেকটি বায়োডাইভার্সিটি হটস্পট, এবং এই নর্থ ইস্টার্ন হিমালয়ের জীববৈচিত্র্যের এন্টায়ার ডকুমেন্টেশন কোনোদিনই করা যাবে কিনা জানি না, কারণ এত ধরনের স্পিসিস সেখানে পাওয়া যায়। এই দিবাং ভ্যালি, অর্থাৎ এই যে বলছিলাম যে বিভিন্ন নদীর সিস্টেম, সেখানে ব্রহ্মপুত্র চীনে তার 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 উৎস হলেও সেখান থেকে শুরু করে সে ভারতে ঢোকে অরুণাচল প্রদেশে, সেখানেই দিবাং ভ্যালি। এই দিবাং ভ্যালি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বায়োডাইভার্স এরিয়াজ ইন ইন্ডিয়া। শুধু বায়োডাইভার্সিটির জন্যও নয়, তার অন্যান্য তার একটা বিরাট সোশিও ইকোনমিক রোল আছে। কিন্তু এই দিবাং ভ্যালি কিন্তু এই মুহূর্তে খুব খুব গোলমালের মধ্যে আছে, খুব বিপদের সম্মুখীন। এই ছোট্ট একটি ভিডিও একটু দেখে নেবো আমরা।
এই ভিডিওটার কি কোনো সাউন্ড ছিল, মানে কোনো সাউন্ড ক্যাচ করলো না? সাউন্ড যাচ্ছে না? না, মনে হয় আচ্ছা, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সাউন্ড মানে একটু হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল মানে ইয়ে। তারপরে আহ, ঠিক ঠিক নর্থ ইস্টার্ন হিমালয় যেখানে শেষ হচ্ছে। আচ্ছা, আগের স্লাইডটা সম্বন্ধে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা দেখলাম যে বাঁধ তৈরি করলে মাল্টিপারপাস ড্যাম অর্থাৎ যেখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেশন বা সেচ বা ইরিগেশন, এরকম মাল্টিপারপাস বড় সড়ো ড্যাম হিমালয়তে তৈরি করা একটু প্রবলেম্যাটিক। যদিও হিমালয়ের বহু জায়গাতেই হচ্ছে। তেহরি ড্যাম অত্যন্ত বিতর্কিত একটি ড্যাম, সেটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। এই যে প্রজেক্ট আমরা দেখলাম ইটালিয়ান, সেটা নিয়েও অনেক আলোচনা হচ্ছে। এই মাল্টিপারপাস প্রজেক্ট একটু গোলমেলে জিনিস, কারণ যে বললাম দিস ইজ সিসমিক্যালি বা জিওলজিক্যালি এক্সট্রিমলি আনস্টেবল। জিনিসটা সিস্টেমটা একটু নড়ে চড়ে উঠতে পারে। এবার হিমালয়ের নড়ে চড়ে ওঠা আমার বাড়ির পোষা বিড়ালটার মতন নড়ে চড়ে ওঠা নয়। হিমালয়ের নড়ে চড়াটা একটু বড় সড়ো আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে বহু বহু প্রাণহানি, সম্পত্তিহানি, এবং আমাদের মতন দেশে সেগুলোর এফেক্ট কিন্তু বেশ বেশ লং টার্ম। কাজে এই ড্যামগুলো করার আগে যদি এক্সপার্টদের সঙ্গে সঠিকভাবে আলোচনা করে ফাইনালি একটা ডিসিশন নেওয়া হয়, তাহলে কিন্তু সমাজের পক্ষে একটা লং টার্ম একটা একটা উপকারী হবে। এই যেটা বলছিলাম, এই নর্থ ইস্টার্ন হিমালয়ের ঠিক তলায় যে পূর্বাঞ্চলকে এক্স্যাক্টলি হিমালয় অংশ ধরা হয় না, কিন্তু ডেফিনেটলি তারই ল্যাজ বলা যেতে পারে, এক্সটেনশন অফ দ্য হিমালয়াস, সামওয়াট এক্সটেনশন অফ দ্য হিমালয়াস। এবং এই পূর্বাঞ্চলটাই এই যে মিজো হিল, নাগা হিল করতে 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 ফাইনালি গিয়ে যে আরাকান ইউমাতে গিয়ে কি বলবো, সেখানে গিয়ে এক্সটেন্ডেড হচ্ছে। সেটা পলিটিক্যালি বললে ভারতের অংশ নয়, আমরা বার্মা বা মায়ানমারে পৌঁছে গেছি এতক্ষণে। কিন্তু এই যে বললাম যে এই নর্থ ইস্টার্ন হিমালয়ের যে বায়োডাইভার্সিটি হটস্পট, তারই অংশবিশেষ হওয়ার দরুন এই জায়গার বায়োডাইভার্সিটিও অত্যন্ত অত্যন্ত রিচ। এবং দিস ইজ অ্যাকচুয়ালি এ পার্ট অফ অ্যানাদার বায়োডাইভার্সিটি হটস্পট অলসো নোন অ্যাজ দ্য ইন্দো বার্মা বায়োডাইভার্সিটি হটস্পট। ইন্দো বার্মা বায়োডাইভার্সিটি হটস্পট এই কারণে পার্শিয়ালি ভারতে বলা যায়, কারণ খানিকটা ভারতে খানিকটা বার্মায়। তারপরে যেটা বললাম যে গ্রেটার হিমালয়াস এর ওপারে যেটা আরেকটু উত্তরে, সেটা বলা যেতে পারে ট্রান্স হিমালয়াস। এবং ট্রান্স হিমালয়াস এর তৈরি হওয়া কিন্তু হিমালয়ের সঙ্গে নয়, তারও বহু আগে, যে কারণে কি এক্স্যাক্টলি হিমালয়ের অংশ হিস্টোরিক্যালি বা জিওলজিক্যালি বলা উচিত নয়। কিন্তু হ্যাঁ, জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে এর অবস্থান যেহেতু হিমালয়ের অত্যন্ত নিকটে, অত্যন্ত কাছে, সেই কারণে ট্রান্স হিমালয়াস ডেফিনেটলি একটা উল্লেখযোগ্য অংশ whenever we speak about the Himalayas। এই যে একটু বললাম, হিমালয়তে মূলত তিনটে ড্রেনেজ সিস্টেম আছে। ইন্দাস সিস্টেম, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। এই এ নিয়ে ডেফিনেটলি কোনো দ্বিমত নেই। উই ডু নট হ্যাভ এনি ডাউট ইন ইট হোয়াটসোএভার দ্যাট এই নদী মাতৃক
সভ্যতা তাকে কিন্তু অনেকাংশেই বাঁচিয়ে রেখেছে, মানে ভারতের বেশ 3টে আলাদা আলাদা অঞ্চলে আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে এই 3টে ড্রেনেজ সিস্টেম। এবং এর মধ্যে অবভিয়াসলি সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে গঙ্গা। বলা যেতে পারে রিভার ডিপেন্ডেন্ট সিভিলাইজেশনগুলোর মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ এই মুহূর্তে গঙ্গাকে ঘিরে বেঁচে আছে। এবং 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 যেটা বলা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যদি গঙ্গার যেটা মূল সোর্স, সেই গঙ্গোত্রী গ্লেশিয়ার যদি না থাকে, গঙ্গা যদি বছর 60-70-এর মধ্যে শুকিয়ে যায় এবং গঙ্গার সোর্স শুধুমাত্র আরো কয়েকটি ছোটখাটো নদী হয় বা বর্ষার জল হয়, তাহলে কিন্তু এই গোটা সভ্যতার জন্য সমূহ বিপদ। আমাদের মুশকিলটা হচ্ছে আমরা বহু ক্ষেত্রেই একটা শব্দ ব্যবহার করি যে ফর ডেভেলপমেন্ট ইকোলজি ক্যান বি স্যাক্রিফাইসড। এখানে ডেভেলপমেন্ট শব্দটারই আমরা একটা ভুল তর্জমা তৈরি করেছি। ডেভেলপ করার মানেটা কি? আমরা তো একটু আগে তো যখন আলোচনা করছিলাম যে ডেভেলপ আমরা কি করবো, আমরা তো কয়েক বছর আগে এসেছি, আমরা 50-60 হাজার বছর আগে এসেছি, এবং সেই 50-60 হাজার বছরের মধ্যে দেখা যাবে যে গত 200-300 বছরে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উত্তর যুগে, আমরা টেকনিক্যালি একটু ওরই মধ্যে একটু সাবলীল হয়েছি। কাজী হাউ ক্যান উই ডেভেলপ something which has already been developed for the last 4.5 billion years? যে পৃথিবী এত বছর ধরে অলরেডি ডেভেলপড, যে লাইফ ফর্ম যদি 200 মিলিয়ন বছর আগে তৈরি বা 2 বিলিয়ন বছর আগে তৈরি হয়ে থাকে, হাউ ক্যান উই ডেভেলপ এনিথিং হুইচ হ্যাজ অলরেডি বিন ডেভেলপড? কাজে আমরা ডেভেলপমেন্ট একটা গোলমেলে অর্থ তৈরি করি। এখানে ডেভেলপমেন্টের অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট, আমরা ইকোনমিক শব্দটা করে তুলে নিচ্ছি। মানে উই ক্যান ডেভেলপ অনলি সামথিং হুইচ উই হ্যাভ ক্রিয়েটেড। আমরা ফিনান্স বা কারেন্সি সিস্টেম তৈরি করেছি, আমরা তাকে ডেভেলপ করতে পারি। মুশকিলটা হচ্ছে সেইটা আমরা একটা উল্টো মানে করি যে ইকোনমিক ডেভেলপমেন্ট করা সম্ভব নয় ইকোলজিকে বাঁচিয়ে, তা কিন্তু নয়, বরঞ্চ ইকোলজিকে হত্যা করে, ইকোসিস্টেমসকে হত্যা করে। প্রসঙ্গ বলা যায় যে আজকে যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে তার থিম হচ্ছে ইকোলজিক্যাল রিস্টোরেশন। কেন রিস্টোর করতে হচ্ছে? রিস্টোর করতে হচ্ছে তার কারণ আমরা 12টা বাজিয়ে ফেলেছি। তো এই 12টা বাজিয়ে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, ইকোলজির 12টা বাজিয়ে যে ইকোনমিক ডেভেলপমেন্ট, সেটারও কিন্তু 12টা বাজার বেশি বাকি নেই, কারণ দ্যাট ক্যানট বি সাস্টেনেবল। রাদার ইকোনমিক ডেভেলপমেন্ট ক্যান অনলি বি সাস্টেনেবল ইফ অ্যান্ড অনলি ইফ ecology plays a very very important part in the entire planning. যাক, এটা আমরা ইন্দাস যে রিভার সিস্টেম তার একটা ছোট্ট ম্যাপ দেখতে পাচ্ছি। অনেকগুলি নদী একসাথে এসে জুড়ে ফাইনালি সিন্ধু যে বড় মূল স্রোত, যেটা এই মুহূর্তে অধুনা পাকিস্তানে মূলত গঙ্গার সিস্টেম, যেটা বলছিলাম যে ঘাগড়া, গন্ডক, কোশি, এগুলো সবই হচ্ছে লেফট হ্যান্ড ট্রিবিউটারি। যমুনা যেমন গঙ্গার হচ্ছে রাইট হ্যান্ড ট্রিবিউটারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মপুত্র তিব্বত থেকে এসে থ্রু অরুণাচল ভারতে ঢুকে ফাইনালি বাংলাদেশে গিয়ে সে ড্রেন আউট করে বে অফ বেঙ্গলে। তো এই ইম্পর্টেন্স অফ হিমালয়, এটা আলোচনা করা খুব কঠিন, কারণ এটা নেভার এন্ডিং একটি বিষয়। খুব 5-6টা যদি ছোট্ট পয়েন্ট তুলে আনতে হয়, তাহলে একটি হচ্ছে ক্লাইমেট। হিমালয় যদি না থাকতো তাহলে আমরা হয়তো থাকতামই না। তার কারণ হিমালয়ের জন্য আমাদের মনসুন, হিমালয়ের জন্যই আমরা আরও উত্তর থেকে আসা, মঙ্গোলিয়ার দিক থেকে আসা যে অসম্ভব ঠান্ডা হাওয়া, সেই হিমালয়ই তাকে গার্ড করে। নদীর সম্পর্কে আলোচনা করলাম। সয়েল ফরমেশন, এই যে বললাম গ্যাঞ্জেটিক প্লেন্স, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফার্টাইল প্লেন্স ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড। পৃথিবীর উর্বরতম চাষযোগ্য জমিগুলির মধ্যে একটি হচ্ছে এই গ্যাঞ্জেটিক প্লেনের জমি, যার সুফল সব থেকে বেশি হয়তো আমরা পাই, আমরা অর্থাৎ বঙ্গবাসীরা। কেন? কারণ ফার্টাইল মোস্ট সয়েল ইজ বিং ক্যারিড বাই দ্য ওয়াটার, রিভার ওয়াটার, অ্যান্ড ইট ইজ বিং ডেপোজিটেড ইন দ্য রিভার ভ্যালি ইন বেঙ্গল। যদিও ওই সয়েল বা সিল্ট ডেপোজিশনের প্রসেসটা একটু ব্যাহত হয়ে গেছে, কারণ নদীর যে ন্যাচারাল ডাইনামিক্স তাকে আমরা ব্যাহত করি, কারণ বহু শহরাঞ্চল
জনবসতি গড়ে ওঠার জন্য। কিন্তু এই যে নদীর যে বন্যা কিন্তু একটা খুব ন্যাচারাল প্রসেস। বন্যার ডিস্ট্রাকশন সেই দিকে আমি যাচ্ছি না, আমি বন্যার যে হিউম্যান লস সেই দিকে যাচ্ছি না, কিন্তু বন্যার যে একটি ভালো দিক সেটা হচ্ছে যে ওই সিল্টটা, ওই যে যে পলিমাটি সে নিয়ে আসে সেটা ডিপোজিটেড হয়, এবং উইথ টাইম যদি এটা মাঝে মধ্যে রিপ্লেনিশ না হয় তাহলে সয়েলের কিন্তু চাষযোগ্যতা কমতে থাকে। আমাদের আমাদের ডিপেন্ডেন্সি অন আর্টিফিশিয়াল ফার্টিলাইজার্স বাড়তে থাকে। ন্যাচারাল রিসোর্স, হিমালয়ের মিনারেল রিসোর্স, হিমালয়ের বায়োডাইভার্সিটি রিসোর্স অনন্য, এবং যা বললাম যে এই খুব ন্যাচারালি এই নর্থ ইস্টার্ন হিমালয়কে বায়োডাইভার্সিটি হটস্পট ঘোষণা করা হয়েছে। নর্থ ইস্টার্ন হিমালয়ের হয়তো বায়োডাইভার্সিটি হটস্পট হওয়ার একটা মূল কারণ হচ্ছে যেখানে স্পিসিসের সংখ্যা অনেক বেশি, কিন্তু থ্রু দি এন্টায়ার হিমালয়াস স্পিসিস ডাইভার্সিটি কিন্তু একদমই অন্যরকম, ইটস এ ইউনিক বায়োডাইভার্সিটি সিস্টেম। আমরা একটা খুব ছোট একটা ভিডিও দেখে নিই। তাহলে এই স্পিসিস অ্যাবান্ডেন্সের যে 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 কথা বলছিলাম, একটা দুটো তথ্য, কারণ এই 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 তথ্যের তো শেষ নেই, একটা দুটো তথ্য যে অলমোস্ট 280টি ম্যামালিয়ান স্পিসিস, 940টি পাখি স্পিসিস, প্রায় 360টি মাছ, রেপটাইল, অ্যামফিবিয়ান কি নেই। এবং মজার জিনিস হচ্ছে হিমালয় ভাবলেই আমরা যদি ভাবি যে এই উভচরদের খুব একটা সিগনিফিকেন্স থাকবে, উভচর আবার কেন, জল টল তো খুব একটা নেই, ড্রাই জায়গা। আমরা হিমালয় ভাবলে অনেক সময় লাদাখের অঞ্চলটা ভেবে ভেবে ফেলি, মানে অনেক সময় না, মানে সাধারণ মানুষ চট করে হিমালয়ের যে ব্যাপ্তিটা সেটা আমরা হয়তো বুঝতে পারি না, খুব ন্যাচারাল। কারণ এর জন্য অনেকাংশেই আমাদের মিডিয়া বা সিনেমা একটু স্টিরিওটাইপিং, মানে মানুষের যেমন স্টিরিওটাইপিং হয়, প্রকৃতিরও তো স্টিরিওটাইপিং হয়। তো হিমালয় কিন্তু তার বাইরে নয়, স্টিরিওটাইপিং অফ নেচার তার তার জন্য খানিকটা ক্ষতিগ্রস্ত হিমালয় হয়েছে। এনিওয়ে, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখনই বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা হয় তখনই আমরা দেখি যে একটু বড় বড় স্পিসিস, বড় বড় ম্যামাল স্পিসিস, তাদের নিয়ে একটু বেশি আলোচনা হয়। বাঘ, সিংহ, লেপার্ড। আলোচনা দুটো কারণে হয়। এক একটা ব্যাকটেরিয়ার প্রসঙ্গ তুললে সেটা মানুষ কিন্তু তাকে অ্যাপিল করা যাবে না, কারণ তাকে তো চোখেই দেখা যাচ্ছে না। যদিও চোখে না দেখা গেলেও করোনা ভাইরাস এখন অত্যন্ত আলোচিত একটি জিনিস, সেটা অন্য আসপেক্ট। দুই, এই যে বড় ম্যামালরা, স্পেশালি তারা যে কার্নিভোর হয়, মাংসাশী হয়, বাঘ বা সিংহ, এরা ফুড চেনের, খাদ্য শৃঙ্খলের একদম ওপরে অবস্থান করে। কাজেই দেয়ার এক্সিস্টেন্স প্রুভস দ্যাট দি এন্টায়ার ফুড চেন এক্সিস্ট। এই প্রজেক্ট টাইগারের একটা সিগনিফিকেন্স, একটা হয়তো বিজ্ঞাপনীয় একটা দিক আছে, কারণ বাঘের মতন গ্ল্যামারাস প্রাণী, তাকে নিয়ে আলোচনা করলে অনেক বেশি লোক হয়তো ইন্টারেস্টেড হয়ে পড়বে। তাছাড়াও যে ইকোলজিক্যাল যে সিগনিফিকেন্স, দ্যাট ইজ সিন্স দে বিলং ইন দ্য অ্যাট দ্য টপ অফ দ্য ফুড চেন, তাহলে দেয়ার এক্সিস্টেন্স প্রুভস দ্যাট দি এন্টায়ার ইকোসিস্টেম এক্সিস্ট। এখানে বেশ কিছু ডেটা আছে, আমি এই মুহূর্তে যেহেতু একটু ওভাররান করে ফেলেছি, আমি এই মুহূর্তে ডিটেলে যাচ্ছি না। বায়োডাইভার্সিটি ডিটেল কিছু তথ্য আমার পরবর্তী বক্তা উনি বলবেন। একটু একদম আরেকটা ছোট্ট ভিডিও দিয়ে আমি মোটামুটি শেষ করব।
আসলে সাউন্ড আসছে না, ওটার জন্য একটু ব্যাপারটা বুঝতে হ্যাঁ একটু। হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ সেটা যেটা 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 হচ্ছিল সেটা হচ্ছে যে এই 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 স্নো লেপার্ডটি, মানে তার তার বেসিক্যালি বিহেভিয়ার স্টাডি করা হচ্ছে। এবং যেটা প্রবাবলি একটা ওয়ান অফ দি আউটকামস ইজ দ্যাট যে ও যেহেতু মানুষ দেখে না, ও মানুষকে আক্রমণও করছে না, মানুষ থেকে পালাচ্ছেও না, খালি একটু সাবধান করে দিচ্ছে, ভাই আমার কাছে আসিস না, এইটুকু। এনিওয়ে, তো আমি এই ডিটেল এখন আর যাচ্ছি না, জাস্ট শেষ স্লাইড যে এই এফেক্ট অফ ডেভেলপমেন্ট বা ক্লাইমেট কিন্তু ভয়াবহ হতে পারে। এই আনপ্ল্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, আমি এখানে শুধু ডেভেলপমেন্ট কথাটা ইউজ করছি না, ইকোনমিক ডেভেলপমেন্ট, কারণ এই যে বললাম ডেভেলপমেন্টটা খুব আইরনিক একটা ব্যাপার। মানে হাউ হাউ ক্যান উই ডেভেলপ সামথিং যেখানে আমরাই সব থেকে শেষে এসেছি, বিবর্তনের সিঁড়িতে তো আমরাই একদম মাথায়। কাজে উই হ্যাভ অ্যাপিয়ার্ড লাস্ট, হাউ ক্যান উই ডেভেলপ সামথিং। ডেভেলপমেন্ট হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সেই আনপ্ল্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের ফল যা হতে পারে তা হচ্ছে সামনের ছবিটা আমরা দেখতে পাচ্ছি। হিমালয়ান সিস্টেমকে নিয়ে ছেলে খেলা করা খুব ভুল হবে। এই আনপ্ল্যান্ড আরবানাইজেশন যদি সমতলও যেমন হয়েছে, পাহাড়েও যদি তেমন ঘটতে থাকে, সেক্ষেত্রে এই নাম্বার অফ ডিজাস্টার্স, তার ক্ষয়ক্ষতি হিসেবের বাইরে চলে যেতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অঙ্গিকার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার স্লাইডের প্রসঙ্গ ধরে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। তুমি যেভাবে পৃথিবীর জন্মের কথা বলছিলে 4.6 বিলিয়ন ইয়ার্স আগে, তো সেই হিসাবে আহ, হিমালয় তৈরির অনেক আগেই পৃথিবী তৈরি। এবার সেখান থেকে একটা খুবই সত্য বেরিয়ে আসে যে যেই হিমালয়কে আমরা ঈশ্বরের বাসস্থান মনে করি, সেই ঈশ্বরে সেখানে অধিষ্ঠিত হওয়ার অনেক আগেই পৃথিবীটা তৈরি হয়ে গেছিল। সেটা থেকে আমার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন আছে যে আমাদের মানে হিমালয় মানেই দেবভূমি আমরা জানি, এবং চারধাম হোক, বৈষ্ণোদেবী যাত্রা হোক বা মণিকরণ যাত্রা হোক, প্রতি বছরই লক্ষাধিক মানুষের একটা সমাগম হয়। হ্যাঁ, ঠিক যে লোকাল ইকোনমি এতে খুব এনরিচ হয়, কিন্তু ইকোসিস্টেমের উপর কতটা চাপ পড়ে? এই এই জনসমাগম, হ্যাঁ, এই জনসমাগম এবং ব্যাপারটা তো খুব সিস্টেমেটিক ওয়েতে হয় না, হ্যাঁ মানে লক্ষ লক্ষ লোক হ্যাঁ ঢুকতে থাকে। এক্ষেত্রে মুশকিলটা হচ্ছে যে আহ, পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, কিন্তু তার থেকেও বেশি হারে জনসংখ্যা বাড়ছে কিন্তু বেশ কয়েকটি দেশে, তার মধ্যে ভারত একটি। পৃথিবীর জনসংখ্যা বাড়ার হার যা, তার তুলনায় ভারতের জনসংখ্যা বাড়ার হার অনেক বেশি। আফ্রিকা, এশিয়া এরকম কয়েকটি জায়গায় অনেক বেশি, ইউরোপে কমছে, জাপানে কমছে। তো ব্যাপারটা হচ্ছে অনেকেই এই 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 প্রসঙ্গে অনেকেই এই যুক্তিটা দেয় যে এখানে তো বহু বছর ধরে মানুষ আসছে, তাতে কি বা এলো গেল। কিন্তু মুশকিলটা হচ্ছে আগে 10 জন যেত, এখন 10,000 জন যায়, 2 বছর পর যদি 10 লক্ষ লোক যায়, ফুটফল যদি বাড়ে তাহলে অবভিয়াসলি ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলতে আমরা যা বুঝি, মানুষের ইকোসিস্টেমের ওপর প্রভাব বাড়তে বাধ্য। হুম। যেমন গত কয়েক বছর ধরে একটি জিনিস চালু হয়েছে, সেটা হচ্ছে যে ইয়েতে আমাদের কাশিতে গঙ্গা আরতি। গঙ্গাকে পুজো করা ভালো, ততক্ষণই ভালো যতক্ষণ সেই শ্রদ্ধার জন্য গঙ্গার ওয়াটার কোয়ালিটি ভালো হচ্ছে, গঙ্গার ইকোসিস্টেম ভালো হচ্ছে। গঙ্গাকে পুজো করতে গিয়ে তাদের মনের আনন্দে তেল আর ঘি ঢেলে দিলাম, অর্থাৎ একটু টেকনিক্যালি বললে গঙ্গায় অর্গ্যানিক সাবস্টেন্সের পরিমাণ বাড়িয়ে দিলাম, ফলত যেটা হলো গঙ্গার যে ডিজলভড অক্সিজেন, দ্রবীভূত যে অক্সিজেন, সেটা গেল কমে, সেই পুজো করার কোনো মানে হয় না। তো কাজেই তুমি যে প্রশ্নটা করলে, ডেফিনেটলি তাই। ফুটফল যদি বাড়তেই থাকে এইভাবে, মানে অনেক রকম ক্ষতি ইজ ইজ ইমিনেন্ট, অবশ্যম্ভাবী। দেবভূমি সেক্ষেত্রে আমরা দেবভূমি এবার, থাকবে না। হ্যাঁ বল। হ্যাঁ, দেবভূমি সেক্ষেত্রে ঠিক দেবভূমি থাকবে না। ঠিক। আমরা এবার অনুষ্ঠানের পরবর্তী ধাপে চলে যাই। আমরা চলে যাব সত্যরূপ সিদ্ধান্তর কাছে। প্রথমেই আমি সুযোগ হয়নি পুরো পরিচয়টা দেওয়ার। সবাই হয়তো, অনেকেই দর্শকদের মধ্যে জানেন উনি এই মুহূর্তে
ওয়ার্ল্ডের ইয়ংগেস্ট মাউন্টেনিয়ার, যিনি 7 সামিট অর্থাৎ 7টি মহাদেশের 7টি সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করেছেন এবং সাথে হাইয়েস্ট 7 ভলকানো সামিটও করেছেন। এই জন্য আমার তরফ থেকে, আমার সংগঠনের তরফ থেকে এবং এই মুহূর্তে যারা চোখ রাখছেন এই আমাদের লাইভে, তাদের সবার তরফ থেকে আপনাকে অনেক অভিনন্দন এবং আগামীর জন্য অনেক শুভেচ্ছা বার্তা। আমি থ্যাংক ইউ। প্রথমেই এই বিষয়, আজকে আলোচনার বিষয় যাওয়ার আগে ছোট করে এটা একটু শুনে নিতে চাইবো যে এই যে পর্বতারোহী হওয়ার যে ইচ্ছেটা বা যে 7টা মহাদেশের 7টা শৃঙ্গ আরোহণের যে স্বপ্ন, এই জায়গাটা ঠিক কোথা থেকে শুরু হয়, মানে এই ভাবনাটা, এই ইচ্ছেটা, এই স্বপ্নটা, এটা একটু শুনে নেব। না, অ্যাকচুয়ালি আমার কোনোদিনই ছোটবেলাকার স্বপ্ন ছিল না যে পাহাড় চড়বো, পাহাড় ক্লাইম্ব করব। পাহাড়ে ক্লাইম্ব করা যায় সেটাই জানতাম না। তো আমার ছোটবেলায় অ্যাজমা ছিল, কলেজ ডেজ পর্যন্ত অ্যাজমা ছিল, তো আমি কখনো ভাবতেও পারিনি, সেই স্বপ্নটাকে অ্যালাও করতে পারিনি। কিন্তু যাই হোক, তো আমি আমার প্রথম পাহাড় জীবনের, সেটা আমি একটা ছোট্ট পাহাড় দিয়ে শুরু করেছিলাম। তামিলনাড়ুর পর্বতমালাই বলে একটা পাহাড়। তো বলে রাখি যে ওটাও কিন্তু একটা ধর্মস্থল আর কি, মাথায় একটা শিবের মন্দির ছিল, কিন্তু ওখানকার লোকের যেই সচেতনতা, যেটাকে যে রাস্তায় যত্রতত্র নোংরা ফেলা বা সামথিং, সেই জিনিসটা কিন্তু ছিল না। তো তাতে কিন্তু প্রথম যে পাহাড়ে যাওয়ার যেই ভালো লাগাটা, সেটা অনেকটাই মানে মানে বেশ শুদ্ধ ছিল জিনিসটা। কিন্তু যদি আমি মানে এখন মনে করি যে সেখানে যদি সেই প্লাস্টিক, এই সেই নোংরা, এগুলোর মধ্যে দিয়ে যদি যেতে হতো, তাহলে হয়তো আমি সেই ভালো লাগাটা তৈরি হতে পারতো না। এবং তারপরে ওখানে যখন পৌঁছে যাই টপে, তারপরে একটা অদ্ভুত ভালো লাগা থেকে তখন আমি আস্তে আস্তে আরো এক্সপ্লোর করতে শুরু করলাম। তো ওয়েস্টার্ন ঘাটস, আমাদের যে ইন্ডিয়ার ওয়েস্টার্ন ঘাটসে, ওখানটায় আমি প্রায় অলমোস্ট এভরি উইকেন্ড ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, এত বায়োডাইভার্সিটি ওয়ালা জায়গা ওই টোটাল ওয়েস্টার্ন ঘাটসটা। তো ওটা ইনফ্যাক্ট বায়োডাইভার্সিটি হটস্পট ওয়েস্টার্ন ঘাটস। তো সেই জায়গাগুলোর যে গ্রিন, লাশ গ্রিন পাহাড় এবং তার যে সঙ্গে যে বায়োডাইভার্সিটি, আমার মনে হয় সেটাই একটা বীজ বপন করে দিয়েছিল। তো অনেক পরে 2010 সালে, মানে 2008 সালে একটা কথা বলছি, 2010 সালের ডিসেম্বরে প্রথম আমি এভারেস্ট বেস ক্যাম্পে গিয়ে তখন জানতে পারি, দেখি চোখের সামনে এভারেস্ট, তখন সেই স্বপ্নটার বুনিয়াদ তৈরি হয় আর কি, যে এভারেস্ট ক্লাইম্ব করবো। তো তখন আর কি হাই অল্টিটিউডের দিকে গেলাম, কিন্তু তার আগে কিন্তু বেসিক্স কিন্তু আমার এই ওয়েস্টার্ন ঘাটস আর তামিলনাড়ুর এই পাহাড়, এখান থেকে শুরু হয়েছিল। আমার কি নেটওয়ার্কটা চলে গেল? না, ঠিক আছে। একটু একটু নেটওয়ার্কটা মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে। রাইট। আমরা তাহলে আজকের বিষয়ে যাওয়ার আগে আমি একটা কথা বলবো যে মডার্ন ট্যুরিজমের সংজ্ঞাটা হয়তো আমাদের কাছে একটু পরিবর্তন হয়ে গেছে। মডার্ন ট্যুরিজম মানে শুধু ঘোরা নয়, মডার্ন ট্যুরিজম মানে ট্রেকিং, প্যারাগ্লাইডিং, উইন্টার স্পোর্টস, মাউন্টেনিয়ারিং, রক ক্লাইম্বিং সবটা মিলে। তো এই মডার্ন ট্যুরিজমের কি প্রভাব পড়ছে সামগ্রিক এই হিমালয়ান ইকোসিস্টেমের উপর, সেটাই এবার আপনার কাছ থেকে বিস্তারিত শুনে নেব। না, ট্যুরিজম মডার্ন যদি হয়ে যেত তাহলে পরে এত প্রবলেম আসতো না, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা মডার্নের নামে আরো পিছিয়ে পড়ছি। যে একটা জায়গা দেখলাম, সঙ্গে সঙ্গে 10,000 লোক চলে গেল। আজকে একটা প্যাংগং লেক দেখালো, যেটা একটা মুভির থ্রু দিয়ে সেই প্যাংগং লেকটা পপুলারাইজ করে দিল, তারপর হাজারে হাজারে কাতারে কাতারে লোক গিয়ে সেই জায়গাটার স্যাংটিটিটা নষ্ট হয়ে গেল, রাইট? তো সেই ট্যুরিজমের তাহলে কি লাভ? হ্যাঁ, যেখানটায় আমি ডেভেলপমেন্টের নামে আমি সেই জায়গাটার একটা কালচারাল আইডেন্টিটিটাকে লস করে দিচ্ছি। লোকে মাইগ্রেট করে চলে আসছে ওখানটায় বসানোর জন্য, তাহলে আমি তার লোকাল যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা লস করে ফেললাম। আজকে আমি যদি শান্তিনিকেতনে গিয়ে যদি আমি ইয়ে পাই, একটা ওয়েস্টার্ন কোনো কিছুর পুরো পুরো কালচার পাই, তাহলে কি আমি শান্তিনিকেতনের সেই আমেজটা পাবো না। তাহলে আমাকে সেইটা প্রিজার্ভ করতে হবে, এবং আমাকে শান্তিনিকেতনে গেলে আমি শান্তিনিকেতনের যেরকম ভাবে গোটা জিনিসটা ছিল সেই মতো করে থাকতে হবে। আজকে আমি যদি নেপালে যাই,
আমি সেখানে গিয়ে কেন পিৎজা খাবো, আমি সেখানে গিয়ে থুকপা খাবো, আমি ওখানে গিয়ে কেন আমি জ্যাকুইজিতে বাদ নেবো, কেন আমি স্পাওয়ালা হোটেল খুঁজবো। ইকো ট্যুরিজম তো সেটাই, যে আমি ওখানে গিয়ে ওদের মতো করে থাকবো, আমি জারোয়াদের ওখানটায় গিয়ে আমি গিয়ে খুঁজবো যে আরে আমার এসিটা কেন চলছে না। দ্যাট ইজ নট সাস্টেনেবল ট্যুরিজম, তাই না? এবং আজকে নিউজিল্যান্ড, গোটা নিউজিল্যান্ড কিন্তু আজকে এত প্রসপার করেছে কিন্তু বেসড অন ট্যুরিজম, কন্ট্রোল ট্যুরিজম। আর আজকে আমরা যখন সেই ট্যুরিজম একইভাবে নকল করতে যাচ্ছি, যে আমাদের এত রিসোর্স আছে, আমাদের কি নেই, আমাদের সমুদ্র আছে, আমাদের ডেজার্ট আছে, আমাদের জঙ্গল আছে, আমাদের পাহাড় আছে, আমাদের গোটা হিমালয় আছে আমাদের কাছে, কিন্তু আমরা সেটার ইউটিলাইজেশনটা স্ট্র্যাটেজিক ভাবে করতে পারছি না বলে আজকে আমি কি করছি, আমি ডেভেলপমেন্টের নামে আমাকে রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে গেলে আমাকে গাছ কাটতে হবে, যথেচ্ছ গাছ কাটতে হবে। এবার তাহলে কি আমার যেই ক্যাপাসিটি, হ্যাঁ, যে ক্যাপাসিটি যদি আমার 100টা থাকে, কিন্তু আমি রেভিনিউ বাড়ানোর জন্য আমি 10,000 লোককে অ্যালাউ করে দিচ্ছি সেখানে, হ্যাঁ, তো সেটা করার জন্য তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট র্যান্ডামলি হয়ে যাচ্ছে। তার মাঝখানে হঠাৎ করে জানতে পেরে যাব, কারণ হিমালয়াস তো রিচ সোর্স অফ মিনারেলস, প্লাস আমরা যদি নর্থ ইস্টের দিকে যাই ওইখানটায় আমাদের পেট্রোলিয়াম গুলো বেশি থাকে, আমরা যদি লাদাখের দিকে যাই সেখানে আমাদের কোল বেশি থাকবে, মানে যেহেতু আমাদের ওরকম ভাবে তৈরি হয়েছিল হিমালয়টা, আমার শিওর প্রান্তিক বাবু বলেছেন এইসব ব্যাপার নিয়ে, কিন্তু সেটার জন্য আমার যথেচ্ছ তখন মাইনিং শুরু হয়ে যাচ্ছে, এবং সেই মাইনিংটাও যদি স্ট্র্যাটেজিক্যালি, ইকোসিস্টেম মানে খালি মাইনিং আর এনভায়রনমেন্ট নয়, এটার সঙ্গে পারিপার্শ্বিক যারা যারা এটার স্টেক হোল্ডার্স, তাদের সবাইকে একসঙ্গে বসতে হবে, তাদের সবাইকে একসঙ্গে বুঝতে হবে যে তাহলে র্যাট হোল মাইনিং করলে যে তার, আমি না হয় বড়লোক হয়ে গেলাম র্যাট হোল মাইনিং করে এখানে ওখানে সেখানে করে ইয়ে করলাম, কিন্তু তার মাঝখানে যে ডিপ্লিট করে ফেললাম নিচের একটা লেয়ার, এবার যখন খুব ভারী বর্ষণ হবে তখনই সেই ওখানে একটা স্লাইড হবে, ল্যান্ডস্লাইড হবে, আবার হাজার হাজার লোক মরে যাবে। আবার আমি যখন খুব বড় বড় ড্যাম তৈরি করতে শুরু করব, সেই খুব বড় ড্যাম যদি থাকে, তাহলে পরে আমরা জানি যে হিমালয়ের রিজিয়নটা টেকটনিক মুভমেন্ট খুব বেশি হয়, আর্থকুয়েক প্রবণ হয়। এবার প্রত্যেকটা জিনিসেরই তো যেমন এই যে রকি বেডস গুলো, এগুলো তো কিছুটা হলেও ইলাস্টিসিটি আছে, এবার সেই উপরে যদি খুব বেশি ভলিউম জল থাকে আবার কমে যায়, আবার এই যে প্রেসারের ডিফারেন্সটায় সেটার ফ্লেক্সিবিলিটিটাও একটা কোশ্চেন মার্ক, মানে আস্তে আস্তে সেই ফ্লেক্সিবিলিটিটা যদি কমে যায়, হঠাৎ করে আবার যদি ঢুকে যায় গোটা প্লেট, টেকটনিক প্লেট, আবার একটা আর্থকুয়েক হবে। আবার আর্থকুয়েক হলে পরে যে লোক মারা যাচ্ছে সেটা কিসের জন্য মারা যাচ্ছে? আর্থকুয়েক তো কাউকে মেরে ফেলতে পারে না, সে বাড়ি ভেঙে মারা যাচ্ছে। তখন আমি যদি জানি যে ওখানটায় এই বেল্টে আমার এরকম হবে, আমি কেন অ্যালাউ করছি ইলিগাল কনস্ট্রাকশন? আমি কেন অ্যালাউ করছি যে যেখানটায় আমার যদি কোনো একটা ক্লাউড বাস্ট হয়, কোনো একটা গ্লেশিয়ার ভেঙে পড়ে, সেই জায়গাটায় সেই রিভার বেডে কেন আমি অ্যালাউ করব একটা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বা রিভার ভিউ অ্যাপার্টমেন্ট বা এরকম টাইপের জিনিস কেন আমি সেটা করব? তো সেটার জন্য দরকার গভর্নেন্স, পলিসি এবং একটা ইন্টেন্ট, আর তার চেয়েও বড় কথা একটা অ্যাওয়ারনেস। যারা পলিসি ইমপ্লিমেন্ট করছে সব রেসপেক্ট তাদের জন্য, কিন্তু আমার মনে হয় তারা দে আর ওয়ার্কিং ইন সাইলোজ। নইলে পরে আজকে এরকম র্যান্ডম ডেভেলপমেন্টের নাম করে এই এখানটায় ওই হাজার হাজার গাছ চলে গেল, নতুন নতুন প্রজেক্টস গুলো আসে, তার যে নিশ্চয়ই একটা ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে সবকিছু নিয়ে এগিয়ে চলতে হবে, কিন্তু তার সঙ্গে আমাকে এটাও দেখতে হবে বায়োডাইভার্সিটিকে প্রিজার্ভ করতে হবে আমাকে। আজকে যদি কিছু কিছু এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে যেগুলো কিন্তু ওই এরিয়াটুকুর মধ্যেই সীমাবদ্ধ, যেমন গির ন্যাশনাল পার্কে আমার সেই এশিয়াটিক লায়ন আছে, গির এশিয়াটিক লায়ন, ওটা তো আমি ওখানটা ভেঙে আমি অন্য জায়গায় ভাববো যে অন্য জায়গায় হবে, তা তো হবে না। তো তার তো যে সেই ডেভেলপমেন্ট করছে তার ওই অ্যাঙ্গেলেও ভাবা দরকার, যে নর্থ ইস্টে কাজ করছে তার জানা দরকার যে ওখানে আমার রেড পান্ডা আছে, আমার যে লাদাখে কাজ করছে তার জানা দরকার যে ওখানটায় আমার স্নো লেপার্ড আছে, যে আসামের দিকে ওইদিকে যারা কাজ করছে তাদের জানা দরকার যে ওখানে ফ্লাইং স্কুইরেল, নামদাফা ইয়েতে ফ্লাইং স্কুইরেল আছে এবং ওটা খুবই এন্ডেঞ্জার্ড স্পিসিস। তো আমাদের এই সমগ্র অ্যাওয়ারনেসটা যদি না ডেভেলপ করে আমি খালি ওইটুকু নিয়ে ভেবেই আমি একটা কিছু বানিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে পরে কিন্তু সেটা একটা ডিজাস্টার, সেটা একটা ক্যাটাস্ট্রফি হয়ে যাবে, এবং সেগুলো ইরিভার্সিবল ক্যাটাস্ট্রফি।
তো এইটুকুই বলার। এটা বেশি বলে ফেললাম, এটা কন্ট্রোভার্সিয়ালি হয়ে গেল। না 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 না, এই 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 বিষয়গুলোই তো খুব মানে আমাদের আরো থ্রেটেনিং করে দিচ্ছে। আমি বলবো না যে হিমালয় এখন থ্রেটের মুখে আছে, আমরা থ্রেটের মুখে আছি, এবং আমাদের সিদ্ধান্তগুলোই আমাদের বারবার আরো নিজেদেরকে চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যাচ্ছে। আমি তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনটা যদি আজকে ওইখানটা যদি আমি তার একটা ইকোসিস্টেম, মানে তো একটা মানে বায়োটিক অ্যাবায়োটিক সব মিলেই তো জিনিসটা। এবার হুম তার মধ্যেও যদি আমি সেখানে লাইভলিহুড জেনারেশনটা সবকিছু প্রিজার্ভ করে না করে রাখতে পারি, তো তারও তো রাইট আছে আমি ফর এ বেটার লিভিং আমি সিটিতে চলে আসবো। হুম এই যে প্রেশারটা, এটা কি সিটি নিতে পারবে? আর এই যে গ্যাপটা হয়ে গেল, লোকাল কালচার গ্যাপ হয়ে গেল, তার লোকাল ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ হয়ে গেল, সবই তো মানে ইয়ে চলে গেল। তাহলে পরে কালকে যারা আর কি ওই এরিয়ায় গ্রামবাসীরা হয়তো রুখে দাঁড়ায়, কেউ যদি মেডিসিনাল প্ল্যান্টস গুলো চুরি করে নিয়ে যাচ্ছে বলে, বা কেউ যদি আজকে গন্ডার শিকার করতে আসে, আমার কিন্তু লোকাল লোকরাই কিন্তু প্রথম আটকাবে। কিন্তু সেই লোকাল লোকরাও যদি মাইগ্রেট করে চলে আসে পরে বেটার লাইভলিহুড, তাহলে পরে তো সেটা আরো ডিজাস্ট্রাস হয়ে যাবে। তাহলে আমাদের সবকিছু মেনটেন করে আমাদের ওখানটাও এম্পাওয়ারমেন্ট লাগবে এবং সাইন্টিফিক ভাবে করতে লাগবে। এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সচেতন হতে হবে যে আমরা মাস ট্যুরিজমের দিকে কেন যাব। আমরা যদি মানে এটাকে ওই ওই কে বলে ওই তীর্থ করতে যাওয়ার মতো আর কি, হাজার হাজার লোক চললো, সেই ক্যাপাসিটি প্ল্যানিংটা দরকার এবং খুব স্ট্রিনজেন্টলি দরকার। এবং আমি বলি নেপালেও বেশ কিছু জায়গায় তারা কিন্তু নাম্বার অফ টুরিস্ট রেস্ট্রিক্ট করে দেয়, বা তাদের নাম মানে তাদের ইয়েটা প্রচন্ড বাড়িয়ে দেয়। হুম তাদের কস্টটা প্রচন্ড বাড়িয়ে দেয়। যেমন কিছু কিছু জায়গা আছে যেখানে ইয়ে কে বলে ইয়ে প্রিজার্ভ করা আছে, কালচার প্রিজার্ভ করা আছে, সেসব জায়গা কিন্তু পার ডে হিসাবে $100 পারমিট ফি। এই হ্যাঁ, পপুলারিটি কম হবে, লোক কম গেলে টাকা কম আসবে, কিন্তু আমি যদি 100টা 10 টাকার বদলে 10টা 100 টাকা নিই, আমার সেম রেভিনিউ আসছে, অথচ আমি কন্ট্রোল করতে পারছি। আর আমাদের তো জায়গার অভাব নেই যে লোককে এখানে যেতে না পারলে তার জীবন ব্যর্থ হয়ে গেল। আমার তো হাজার হাজার জায়গা আছে, সব জায়গাগুলোকে এরকম মাইক্রো ট্যুরিজম স্পট যদি করে নেওয়া যায় এবং সাস্টেনেবল ট্যুরিজমের দিকে প্রচন্ড ভাবে জোর দিতে হবে, এবং সেটা করছেও গভর্নমেন্ট, নো ডাউট। মানে আমরা দেখেছি গত 10-15 বছর ধরে আমরা সাস্টেনেবল ট্যুরিজমের নামটা প্রথম শুনেছি, মানে অনেক নিশ্চয়ই আগে অনেক আগেই ছিল, কিন্তু পপুলারাইজ হয়েছে। এবং ক্লাইমেট চেঞ্জ যেগুলো হয়ে আমরা লুজ করে ফেলছি অনেক কিছু, সেটার পিছনেও কিন্তু আলটিমেটলি যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকে, সাপোর্ট ঠিক থাকে, সেগুলোকেও কিন্তু ম্যানেজ করা যায়। কিন্তু হ্যাঁ, তো এই হচ্ছে বলার যে ট্যুরিজম যদি একটা ভালো মার্কেটিং টিম থাকে, একটা নর্মাল জায়গাকেও প্রচন্ড ট্যুরিজম মানে প্রচন্ড হাই রেভিনিউ ট্যুরিজম এরিয়া বানাতে পারে। তার জন্য আমার 101খানা অ্যানিমাল না হলেও চলবে, আমার এই একটা অ্যানিমাল দিয়ে আমি যে পান্ডা কি করে ঘাস খায় আর ক্যাঙ্গারু কি করে লাফায় খেলে ওইটুকু দেখি অস্ট্রেলিয়ার হাজার হাজার লোক ওই একটা জায়গায় ওইটুকু দেখো ওখান থেকে ঝাঁপ মারছে, আর আমাদের তো হাজার হাজার হাতি যাচ্ছে, হাজার হাজার সেই সেই আমাদের দরকার একটা গুড মার্কেটিং টিম, যারা কিনা ওই ছোট ছোট জিনিসগুলোকে খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেনেবল ট্যুরিজম, ইকো ট্যুরিজম সবকিছু মিলে প্যাকেজ করে গোটা ক্রাউডটাকে ডাইভার্সিফাই করে দেওয়া আর কি। আমার তো সেটাই মনে হয়। ইকোসিস্টেমের কথা থেকে বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্টের কথাটা এলো। একটা সমীক্ষায় দেখা গেছে যে 15 জনের একটি ট্রেকিং গ্রুপ যদি 10 দিন ধরে ট্রেকিং করে, তাহলে তার মোট ওয়েস্টেজ হয় 15 কেজি, এবং হুইচ ইজ নন বায়োডিগ্রেডেবল। তো এই 15 কেজি তো একটা হিউজ, মানে 15 জনের টিম তো আর প্রতিদিন হয়তো 15টা করে পাওয়া যাবে। সেই হিসেবে 1 মাসের যদি হিসেবটা করি, তাহলে এই ওয়েস্টেজের পরিমাণটা একটা হিউজ জায়গায় চলে যাচ্ছে। তো এবং এভারেস্ট রিজিয়নকে বলা হয় ওয়ার্ল্ডস হাইয়েস্ট জাঙ্কিয়ার্ড। তো এই ওয়েস্টেজ ডিসপোজালটা কিভাবে হবে? এটা যদি সদিচ্ছা থাকে সবই সম্ভব। এই জন্যই বলি যে আমরা যখন অ্যান্টার্কটিকা যাই, we have to carry the last drop of urine also, we have to bring it back। এবং আমাদের জায়গা রাখা থাকতো, টেন্টে ইউরিনেট করতে হলে আমাদের একটা বটলে করে সেটা নিয়ে তারপর একটা জায়গায় ফেলতে হতো। কেন একটা লোক
সে ইন্ডিয়াতে যখন তখন যেখানে ইচ্ছা দরজা একটা ওয়াল পেলো করে দিল, সেখান থেকে সে এতটা ডিসিপ্লিন কেন হলো? তার কি হঠাৎ করে এত সুন্দর ভিউ দেখে তার সবকিছু ঠিক হয়ে গেল? না, দ্য ফিয়ার অফ গেটিং ফাইন্ড, এত টাকার ফাইন লাগাবে, তো সেই ভয়ে সে রাস্তায় থুতু ফেলবে না, সে ওরকম করবে না। তো আমার মনে হয় সেই পলিসিটাকে এনফোর্স করার, যদি খুব স্ট্রংলি এনফোর্স করে, ভোটটোটে কথা না ভেবে, ইট ইজ পসিবল। আজকে নর্থ আমেরিকাতে আমরা যখন ডেনালিতে যাই তখন আমাদের একটা করে পোর্টেবল একটা করে টয়লেট সিট দিয়ে দেওয়া হয়, এবং একটা বায়োডিগ্রেডেবল মোডের প্লাস্টিক, যেটা আর কি মানে ওভার দ্য টাইম ইয়ে হতে পারে, সেরকম একটা দেওয়া থাকে, সেখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে, এবং তার ভিতরে কিছু কেমিক্যাল দেওয়া থাকে, এবং আমাদের দিয়ে দেওয়া হয় 2টো বা 3টে, এবং আমরা ইন্ডিভিজুয়ালি সেটা ক্যারি করে সেখানে টয়লেট করে সেইটাকে আমরা ফেরত নিয়ে এসে জমা দিই, যে 3টে প্যাকেট নিয়ে গেছিলাম, এই হচ্ছে 3টে প্যাকেট অফ পু, রাইট? যদি কোনো জায়গায় ওই রেজিস্ট্রেশন নাম্বারের প্যাকেট খুঁজে পাওয়া যায় অ্যাপার্ট ফ্রম দ্য ডেজিগনেটেড প্লেস, আমার ক্রেডিট কার্ডে অটোমেটিক্যালি আমার ফাইন হয়ে যাবে। তো এটা করতে তো একটা রকেট সায়েন্স লাগে না, এটা করতে লাগে স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন, স্ট্রং এনফোর্সমেন্ট অফ দ্য পলিসিস। আজকে আমি বলে রাখি যে রাস্তায় থুতু ফেললে যে ফাইন হয়, সেটা প্রথম ফাইন এই গত 3-4 বছর আগে বোধহয়, না 2 বছর আগে বোধহয় প্রথম সেই ফাইনটা নেওয়া হয়েছিল, আর লটা তৈরি হয়েছিল 20-25 বছর আগে। আমরা জানতামই না যে এরকম একটা ল আছে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, ল আছে জেনেও আমরা কিন্তু এটাকে এনফোর্স করিনি, সেই এনফোর্স করতে 20 বছর লেগে গেল, রাইট? এবং তারপরেও আমরা জেনেও সেটাকে কিন্তু আর এনফোর্স করছি না, রাইট? তো সেটা একটা বিহেভিয়ারাল চেঞ্জ। এই বিহেভিয়ারাল চেঞ্জ যতক্ষণ না আসছে, এবং এই যে আমরা করোনার সময়, কোভিডের সময় দেখেছি যে লোকে কিছুতেই মুখে মাস্ক পরছে না, নাকের নিচে চলে আসছে, এই আছে, এটা বিহেভিয়ারাল চেঞ্জ। এটাকে হ্যামার করিয়ে করিয়ে নিয়ে আসতে হবে, কারণ ইট ইজ নট ন্যাচারাল টু পুট এ মাস্ক। ওটা হ্যামার করে 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 বলে বলে ফাইন, দরকার হলে ফাইন করাতে হবে, সেই করে জিনিসটাকে চেঞ্জ করা হয়। ইনফ্যাক্ট আমাদের তো যেটা বললে তুমি, যে ট্রেকিং এ অত কটা ওয়েস্ট হচ্ছে, এবং এভারেস্টের মাথায় যে মানে এই বিভিন্ন ক্যাম্পে, 4th ক্যাম্প, হাই ক্যাম্পে যেগুলো পড়ে আছে, আমি তো সাজেশন দিয়েছিলাম নেপালকে যে আপনারা নিয়ে আসুন, অকশন করুন, আই এম দ্য ফার্স্ট পার্সন টু বাই, আই উইল বি দ্য ফার্স্ট পার্সন টু বাই ইট অ্যান্ড কিপ ইট এজ এ সুভেনিয়ার। আচ্ছা, কেনা রাখতে চাইবে যে একটা 1960s এর একখানা এক্সপিডিশনের একটা বটল, সেটাকে আমি গার্বেজ হিসাবে ভাবছি বা কেন? ইট ক্যান বি পোটেনশিয়াল কালেকশন আইটেম, এবং আমি এরকম 1000 জনকে চিনি যারা কিনা ওটা কিনতে চাইবে, তাই না? এবং সবচেয়ে আরো বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন পারমিট নিতে যাই, তখন টিম ওয়াইজ $5000 করে কালেক্ট করা হয় ফ্রম, মানে এটা আবার কন্ট্রোভার্সিয়াল কথা বলছি, যে এসপিসিসি, সাগরমাথা পলিউশন কন্ট্রোল বোর্ড কিন্তু $5000 করে কালেক্ট করা হয়। এবং আপনি যদি ক্যালকুলেট করে দেখেন, এত নাম্বার অফ ক্লাইম্বার্স, অত টাকা, একটা 2টো এক্সপিডিশন টিম 10 জনের করেও যদি প্রত্যেকদিন পাঠানো হয় নিয়ে আসার জন্য, তাহলেও দেয়ার ইজ ইনাফ অ্যামাউন্ট অফ মানি স্টিল পেন্ডিং। ওয়্যার ইজ দিস মানি গোয়িং? তো যতক্ষণ আমার এই করাপশন থাকবে, ততক্ষণ আমি এইগুলো দেখিয়ে এই হচ্ছে না, ওই হচ্ছে না, এই এক্সকিউজ, ওই এক্সকিউজ, সবকিছু করতে পারে। যদি মানে ইন্টেন্ট ঠিক থাকে, সব সম্ভব। ইন্টেন্ট ঠিক থাকলে সব সম্ভব। এই ইন্টেন্টের কথা থেকে আমি আসবো যে আমাদের দেশে মাউন্টেনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা যে 5টা স্টেটের মূলত হিমালয়ান রিজিয়ন আমরা দেখতে পাই, সেই 5টা স্টেটে স্টেট গভর্নমেন্টের রোল এই মুহূর্তে কিরকম, এবং আরো কি তাদের আরো কেয়ারিং বা আরো কনসার্ন হওয়া উচিত মাউন্টেনিয়ারিং এর ব্যাপারে? দেখুন, মাউন্টেনিয়ারিং তো একটা সবসময় একটা পিছিয়ে পড়ে রেখে দিয়েছে আর কি, মানে ইট ইজ, মানে যবে থেকে ওটা স্পোর্টস এর বাইরে চলে গেছে, তবে থেকে ওটা একটা ত্যায্য পুত্র বা স্টেপ চাইল্ড হিসেবেও অনেক সময় দেখা হয়। যদিও সেটাও আরেকবার আমি মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা জেনারেলাইজ করা ঠিক হবে না, কিন্তু যেসব সুযোগ সুবিধা একটা স্পোর্টসে লোকে পায়, সেখান থেকে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসে সেই জিনিসটা পাওয়া যায় না।
তাতে কি হয়, অ্যাডভেঞ্চার স্পোর্টসটা এমব্রেস করে খুবই কম সংখ্যক মানুষ সিরিয়াসলি, মানে সেটাকে ইয়ে করা। আজকে কেন একটা লোক সর্বস্ব দিয়ে এইসব এক্সপিডিশন গিয়ে এ করবে, রাইট? সে যদি আজকে একটা দরকার হলে শুটিং করে, টেবিল টেনিস খেলে, সে একটা গভর্নমেন্ট জব সিকিউর হবে, তার সে একটা রেলের চাকরি পেতে পারে। সে মাউন্টেনিয়ারিং করবে, সারা জীবন তার লোন বয়ে চলবে। তো কেন কেন সে করবে? তাকে স্পোর্টসের আখ্যা দেওয়া হবে না, সে একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট হিসেবে থেকে গেল। ঠিক আছে, মানলাম স্পোর্টস, অ্যাডভেঞ্চার স্পোর্টস থাকবে, কিন্তু আমরা যদি তাদের এনকারেজ না করি, আমরা যদি আজকে এনকারেজ করতে পারতাম, আজকে আমাদের একটা খুব বিশাল ডিজাস্টার রিলিফ টিম হতে পারতো, যেটা কিনা যত মাউন্টেনিয়ার আছে সবাই মিলে থাকতো। আজকে যারা যারা ওই কয়েকজনকে হাতে গোনা ওরা নিজেরা ইয়ে করেছে, কেন যাবে সে? আজকে এই যে আমরা যে কোভিডের ফাইট করছি, আমি কোভিড কেয়ার নেটওয়ার্কের সেক্রেটারি। আজকে কিন্তু আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি মাউন্টেনিয়ারিং করেছিলাম বলে আমার সেই মাইন্ডসেটটা হয়েছিল বলে কিন্তু আমি সেই দিকে ঝাঁপাতে পেরেছি। এরকম তো হাজার হাজার মাউন্টেনিয়ার আছে, আমরা কেন তাদের পোটেনশিয়ালকে হার্নেস করব না? আমরা যদি তাদেরকেই ডিপ্লয় করি যে তুমি যত কটা হিমালয়ান এরিয়াতে আছে তার তোমরা ট্যুরিজমের অ্যাঙ্গেলটা দেখো, তোমরা এনফোর্স করো, হাজার হাজার লোক করবে। কত লোক আমি চিনি পার্সোনালি, তারা চাকরি খোঁজার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ফাইনালি তারা মাউন্টেনিয়ারিং ছেড়ে দিচ্ছে, অ্যাডভেঞ্চার স্পোর্ট ছেড়ে দিচ্ছে, কারণ দের ইজ নো ফিউচার। কিন্তু আমি তাদেরকে ঠিক তাদের স্ট্রেংথটাকে জেনে তাদেরকে যদি আমি ডিপ্লয় করি, the world would be a much different place altogether. It would be a much bolder place, I would say. তাহলে তাদেরকে এবং তাদেরকে আমরা তখন গ্রুম করি, যে তাদেরকে আমি ইকোলজি বোঝাই, তাদেরকে আমি জিওলজি বোঝাই, তাদেরকে আমি ক্লাইমেটিক কন্ডিশন বোঝাই, তাদেরকে আমি বায়োডাইভার্সিটি বোঝাই। দে আর দ্য জেমস, কারণ তারাই কিন্তু যেতে পারবে ওর সব জায়গাগুলোতে যেখানে অন্য লোক হয়তো কষ্ট সহে যেতে পারবে, কিন্তু তারাই কিন্তু প্রথম গিয়ে। তো আমার মনে হয় স্টেট গভর্নমেন্ট প্রত্যেকটা দেশ স্টেটেরই তারা একটা আইডেন্টিফাই তো করে রেখেছে, কিন্তু এটার দিকে একটু থট প্রসেস দিলে, এবং আমার তো আরো বেশি মনে হয় যে তাদের অ্যাডভাইজাররা যদি তাদের থটটা দেয়, কারণ তাদের পক্ষে তো সবকিছু জানা সম্ভব না, সে কত দিক দেখবে। তো আমার মনে হয় এরকম একটা কমিটি করে সেরকম একটা হোলিস্টিক প্ল্যান যদি দেওয়া যায়। আজকে ডুয়ার্সের চোরা শিকারিও কিন্তু আমি এই মাউন্টেনিয়ারিং অ্যাডভেঞ্চার জগতের লোকজনকে আমি ওখানে লাগিয়ে প্রিভেন্ট করতে পারি, কনজারভেশনে লাগাতে পারি, কত কিছু লাগাতে পারি। আজকে যত ওয়ার্ল্ড এনভায়রনমেন্টেতে দেখুন, যত বেশি আপনার গাছ পোতা হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু মাউন্টেনিয়ারিং ক্লাবের ইনিশিয়েটিভে। আজকে সুন্দরবনের ত্রাণের দিকে দেখুন, ম্যাক্সিমাম কিন্তু ক্লাবের ইনিশিয়েটিভ গুলোতে হচ্ছে, মানে অনেক 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 জায়গায় ডেফিনেটলি অন্যরাও করছেন, কিন্তু আপনি কিন্তু এদের সবসময় পাবেন। তো এরাই হচ্ছে জেমস, অ্যান্ড এদেরকে যদি আমরা ঠিক করে গ্রুম করি, উই ক্যান ইউটিলাইজ। আমি বলছি ইউটিলাইজেশন, কারণ রিসোর্স ইউটিলাইজেশন হিসেবে আমাকে ভাবতে হবে, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা অগ্রগতির দিকে নিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। একটা প্রশ্ন আমি এটা ধারণাটা নিতে চাইবো, দুজনের কাছ থেকেই এই ধারণাটা নিতে চাইবো। সেটা হলো ইকোলজি এবং ট্যুরিজম, এই দুটো শব্দকে মিলেই হচ্ছে ইকো ট্যুরিজম। এইবার এই ইকো ট্যুরিজমের ধারণাটা, মানে এই শব্দটা গত এক দশক ধরে বহু চর্চিত হলেও আমার মনে হয় এই ইকো ট্যুরিজমের ধারণাটা, সে পর্যটন ব্যবসার সাথে যুক্ত হোক বা একজন সাধারণ পর্যটক হোক, কারো কাছেই ঠিক মানে স্পষ্ট এই ধারণা পাওয়া যায় না। তাহলে এই ইকো ট্যুরিজম থেকে রিসাইক্লিং হোক, এই সবকিছুকে আমাদের স্কুল লেভেলের কারিকুলামের মধ্যে নিয়ে আসা উচিত। এটা আমি দুজনের কাছ থেকে একটু মতামত চাইবো। প্রান্তিক বাবু, আপনি প্রথমে। হ্যাঁ, এই মুহূর্তে এই পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা হয়ে আছে, সেটাই একটা না ওই টপ ডাউন অ্যাপ্রোচ হয়ে আছে, যেটা অ্যাকচুয়ালি বটম আপ হওয়া উচিত ছিল। মানে শিক্ষিত দেশ মানে আমাদের দেশ যে অশিক্ষিত তা নয়, আমাদের তুলনায় শিক্ষিত দেশে এখানে শিক্ষাটা আমি কিসের নিরিখে বলছি, কোয়ালিফিকেশনও নয়, নোবেল লরিয়েটসও নয়, কোনো দিক থেকেই নয়। এখানে শিক্ষিত অর্থাৎ বলছি কে রাস্তায় থুতু ফেলে, কোন দেশের জনগণ রাস্তায় থুতু ফেলে না, সেই নিরিখে বলছি। সিভিক সেন্স। আমি রাস্তা দিয়ে হাঁটছি, কলার খোঁচাটা পড়ে আছে মাঝে রাস্তায়, আমি সরিয়ে দিলাম, আমি ফেলিনি কিন্তু আমি সরিয়ে দিলাম। তো শিক্ষিত দেশে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস 2, 3, 4, 5, সেখানে না লেপার্ডের গায়ে কটা ফুটকি, হ্যাঁ, জিরাফের হাইট কত হয়, এইগুলো মুখস্থ করানো হয় না। জেব্রার গায়ে কটা স্ট্রাইপ, সেটা মুখস্থ করানো হয় না। যেটা করানো হয় সেটা হচ্ছে, বাবা তুমি রাস্তায়
থুতুটা ফেলো না, তুমি রাস্তা দিয়ে একটা বেড়াল বা কুকুর যায় তাকে দেখে ঢিলটা ছুঁড়ো না, একটা পাখি গাছের ডালে বসে আছে, ট্রাই টু এনজয় দ্যাট। তার মধ্যেও যে একটা এস্থেটিক্স আছে, তার মধ্যে একটা যে নির্মমতা নেই, তার মধ্যে যে একটা 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 যে 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 সুন্দর নরম কিছু আছে, সেটাকে এনজয় করানো শেখানো হয়। আমাদের দেশে সেটা হয় না, কিন্তু এগুলো ডেফিনেটলি ঢোকানো উচিত। খুব সিম্পল জিনিস, ওই যেটা যেটা শত্রুদা বললেন যে ইটস নট রকেট সায়েন্স, কিন্তু এটা গুড ইন্টেন্ট সেটা থাকতে হবে, সেটাই প্রবলেম। মানে আমার এই মনে হয় যে সিম্পল এই জিনিসগুলো। কিউরিওসিটিটা, হ্যাঁ কিউরিওসিটিটা ডেভেলপ করাতে হয় বাচ্চাদের মনে, এবং সেটা একটা খুব ভালো টিচারই পারে। তাকে জোর করে মুখস্থ না করিয়ে, আচ্ছা বলতো দেখি ওই পাখিটা ওরকম ভাবে লাফালো কেন, আচ্ছা ওই পাখিটা এরকম একইভাবে লাফালো না কেন, হ্যাঁ এরকম করেই তো, আচ্ছা তারাটা এরকম কেন, ওটা থেকে এইদিকে কেন আমি দেখতে পাচ্ছি না তারাটা, মানে এগুলো কিউরিওসিটি ডেভেলপ করলে তবেই তো মানুষের ইন্টারেস্টটা গ্রো করবে, তবেই সে নেচারের দিকে যাবে। আজকে আমি ঘরে বসে ইউটিউব দেখে জানতে পারবো না যে কি করে সুইমিং করতে হয়, আমাকে যেতে হবে। সিমিলারলি আমি আজকে একটা নেচারকে ভালোবাসবো, বাড়িতে বসে হবে না সেটা, আমাকে যেতে হবে, এবং সেই আউটডোর, হ্যাঁ সেই আউটডোরের একদম জিনিসগুলো কারিকুলামে নিয়ে আসতে হবে। শহরাঞ্চলে কজন, আমি আমি আবার কোনো 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 বাবা মা গার্জিয়ান পেরেন্টস থাকবে, আমি ছোট করছি না, কিন্তু কজন বাবা মা বলেন যে মানে 10 মিনিট একটা কাঠবিড়ালিকে দেখতে, হয়তো জানলা দিয়ে গাছের পাড়ে একটা কাঠবিড়ালিকে দেখা যাচ্ছে, কিন্তু 10 মিনিট তাকে দেখলেও না অনেক কিছু শেখা যায়। তারও তো বিহেভিয়ারটা অবজার্ভ করছে, একটা চড়াই তিরিং বিরিং করে লাফাচ্ছে, সেটাও দেখার। কিন্তু মুশকিল হচ্ছে ওই মানে বহু ক্ষেত্রেই দেখা যায়, বিশেষ করে শহরাঞ্চলে, এটা আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে যে আমরা অনেক বিষয় না মানে একটা সিউডো হাইজিন ফলো করি। সিউডো হাইজিন কথাটা কেন বলছি, ভক্তিমূলক সেন্সে বলছি, যে পুজো টুজোর ক্ষেত্রে আমরা খুব সূচিবায়ু হয়ে উঠি, এবং আমরা বলি যে এর 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 ব্যাকড্রপটা হলো যে এগুলো হাইজিনিক, এটা করলে অমুক বীজাণুটা হয়তো মরে, ওটা করলে হয়তো তমুক বীজাণুটা মরে, ঘিতে হয়তো এটা ভালো। আমি সেই বৈজ্ঞানিক তর্কে যাচ্ছি না, আমি হয়তো সত্যিই জানি না কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু একটা কমন সেন্স হচ্ছে যে একটা মন্দিরে তুমি ঢুকলে, যদি ঢোকো, সেখানে একটা অসম্ভব কাদা প্যাচ প্যাচে একটা ব্যাপার, পচা বেলপাতা, পচা ফুল, ব্যাকড্রপটা যদি হাইজিনিক হয়ও বা এক্সিকিউশনটা কিন্তু হাইজিনিক হচ্ছে না, সেজন্য সিউডো হাইজিনের কথা বললাম। আমরা এই সিউডো হাইজিনের প্রতি না আমাদের একটা অদ্ভুত নেশা আছে। তার একটা উদাহরণ হচ্ছে এই, যে আমরা বহু ক্ষেত্রেই বাড়িতে আলো হাওয়া ঢুকছে না এই নিয়ে খুব মেতে উঠি। আলো হাওয়ার প্রেজেন্ট ইম্পর্টেন্স আমি ছোট করছি না, কিন্তু আলো হাওয়ার চক্করে যেটা হয়, বিশেষত শহরাঞ্চলে, আমরা অনেক ক্ষেত্রেই না গাছ কাটার আনন্দে মেতে উঠি। কলকাতায় গাছ কম, এর জন্য শুধুমাত্র কিন্তু কেএমসি বা ফরেস্ট মানে বনশ্রী, আরবান বনসৃজনের জন্য যে আরবান ফরেস্ট্রি, তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমরা সাধারণ মানুষরা বহু ক্ষেত্রে দায়ী। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বহু ক্ষেত্রেই মানুষরা গাছ কাটার জন্য উদ্যত হয়ে ওঠে, সিম্পলি ফর দ্য ফ্যাক্ট আলো হাওয়া ঢুকছে না। এই সাধারণ বোধগুলো, কারণ বাড়ির সামনে একটা গাছ থাকলে একটা পাখি আসছে, তাকে উঠতে দেখাও একটা কিন্তু পার্ট অফ ইউর লাইফ। এইটা যবে আমরা বুঝতে শিখবো, ভোটে হবে না, হ্যাঁ ভোটে হবে, যেদিন লোকে একটা দলকে ভোট দেবে না এই কারণে যে সেই দলটা ওই এনভায়রনমেন্টাল ক্রাইমের ল গুলোকে এক্সিকিউট করেনি, যেদিন এই সিচুয়েশনটা দাঁড়াবে, সেদিন হয়তো একটা উই মাইট লুক ফর আ ব্রাইটার ফিউচার। কারণ অ্যাজ অফ নাও ইভেন দ্য ল এনফোর্সার্স হ্যাভ নো আইডিয়া যে এনভায়রনমেন্টাল ক্রাইম ইজ আ ক্রাইম। আমরা গোটা মানে বিগত 1 ঘন্টা ধরে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনকেই। সাথে এতক্ষণ ধরে আমাদের সাথে যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এটুকুই আগামীর প্রতি আশা থাকবে যে এটা আমরা বলে থাকি যে শুধু 5ই জুন নয়, বছরের 365 দিন হয়ে উঠুক 5ই জুন। শুধু একদিন আমরা যদি পরিবেশকে নিয়ে মেতে উঠলাম, এই কথাগুলো স্মরণ করলাম, এটা না হয় 365 দিনই আমরা এগুলো নিয়ে ভাবি এবং প্রকৃত অর্থে একজন ইকো ট্যুরিস্ট হয়ে উঠতে পারি। ধন্যবাদ। শেষ করছি আজকের সেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।